সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। অবশেষে ইসরায়েল পেল এমন এক চর যা আগে কল্পনাও করা যায়নি। মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব আমিরাত, যারা এতদিন সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছিল, এবার প্রকাশ্যে ধাক্কা দিল তেল আবিবকে। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলায় পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিয়েছে। শক্তির বড়াই দেখাতে গিয়ে এবার যেন উল্টো ফাঁদে পা দিয়েছে ইসরায়েল। শাস্তির মুখে পড়ছে নেতানিয়াহুর সরকার। আন্তর্জাতিক আইনের চোখে তারা অভিযুক্ত। আরব দুনিয়া একে একে মুখ খুলছে। ইউরোপ থেকেও আসছে কঠিন সমালোচনা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকাও এবার নীরব থাকতে পারেনি। আন্তর্জাতিক মহলের চাপে ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকাশ্যে সমালোচনা করেছেন নেতানিয়াহুর এই পদক্ষেপকে। এই ঘটনাকে ঘিরে কেবল কাতার নয়, আরব দুনিয়া, ইউরোপ, এমনকি যুক্তরাষ্ট্র কঠিন বার্তা দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশদভাবে দেখব কি ঘটেছিল, কারা কি বলেছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি, এবং এর ফলে ইসরায়েলের সামনে কি ধরনের শাস্তি বা বিচ্ছিন্নতা আসতে পারে। তাই পুরো ভিডিও জুড়ে থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। 9 সেপ্টেম্বর 2025 তারিখটা ইতিহাসে গাঢ় অক্ষরে লেখা হয়ে থাকবে। রয়টার্স জানায়, সেদিন ইসরায়েল একযোগে ড্রোন ও মিসাইল হামলা চালায় কাতারের রাজধানী দোহায়। লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক নেতাদের কার্যালয় ও নিরাপদ ঘাঁটি। কিন্তু এই হামলায় শুধু ওই নেতারাই নয়, কাতারের সাধারণ মানুষও রেহাই পায়নি। চোখের পলকে আগুন আর ধোঁয়ায় ভরে যায় শহরের আকাশ। ক্ষতিগ্রস্ত হয় আক্রমণের শিকার দোহার ভবনটি এবং নিহত হন প্রায় 6 জনের মতো। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল সরাসরি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। কারণ যুদ্ধ যদি হয়, তা হওয়ার কথা ছিল গাজায় বা লেবাননের সীমান্তে। কিন্তু এবার টার্গেট করা হলো এমন এক দেশকে যেটি সরাসরি যুদ্ধে ছিল না, বরঞ্চ দীর্ঘদিন যাবৎ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে আসছে, যাতে করে যুদ্ধ থামিয়ে এই পৃথিবীতে শান্তি আনয়ন করা যায়। শুধু তাই নয়, এটা ছিল একটা বড় চেইনের অংশ। আল জাজিরা জানাচ্ছে, মাত্র 3 দিনের মধ্যে ইসরায়েল হামলা চালিয়েছে 6টি ভিন্ন ভিন্ন দেশে। প্যালেস্টাইনের গাজা, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন এবং সর্বশেষ কাতার। এই পুরো 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েল মোট 7টি দেশে হামলা চালিয়েছে। এমনকি ইয়েমেনে তাদের সর্বশেষ আক্রমণে একদিনেই 35 জনেরও বেশি নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 2 শতাধিক। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই আক্রমণ কেবল প্রতিপক্ষকে লক্ষ্য করে নয়, বরং এক ধরনের শক্তি প্রদর্শন, যাতে গোটা মধ্যপ্রাচ্যকে বার্তা দেওয়া যায় কেউই ইসরায়েলের হাত থেকে নিরাপদ নয়। কিন্তু সেই বার্তাই এবার উল্টো ফল দিয়েছে। যা ইসরায়েল ভেবেছিল ভয় দেখানোর কৌশল, তাই এখন আন্তর্জাতিকভাবে পরিণত হচ্ছে কূটনৈতিক বিচ্ছিন্নতায়। কাতারে ইসরায়েলের এই আকস্মিক হামলা শুধু দোহার আকাশকেই কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব কূটনীতিকে। রয়টার্স জানায়, হামলার ঠিক কয়েক ঘন্টা পরেই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সরাসরি ফোন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে। ফোনালাপে ম্যাক্রো বলেন, এই হামলা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ফ্রান্স সবসময় কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশে থাকবে। পরে তিনি নিজের অফিসিয়াল টুইটার বা এক্স অ্যাকাউন্টেও একই বার্তা পোস্ট করেন। একদিকে আল জাজিরা জানাচ্ছে, লেবাননের হিজবুল্লাহ নেতা নাইম কাশেম এই হামলাকে দেখছেন এক ভয়ঙ্কর সতর্ক বার্তা হিসেবে। তিনি বলেন, আজ কাতারে হামলা হয়েছে, আগামীকাল সৌদি আরব বা অন্য কোনো গালফ দেশও রেহাই পাবে না। ইসরায়েল গোটা অঞ্চলকে বার্তা দিচ্ছে, তাদের কল্পিত গ্রেটার ইসরায়েল গড়ার জন্য কোনো দেশই নিরাপদ নয়। তিনি আরও যোগ করেন, আমরা কাতারের পাশে আছি, আমরা ফিলিস্তিনি প্রতিরোধের পাশে আছি। আন্তর্জাতিক মহলে একের পর এক সমালোচনা আসতে থাকে। এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল কড়া ভাষায় ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, একটি সার্বভৌম দেশে হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল। ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্র থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করে। সরকারি দিক থেকে ওয়াশিংটন নীরব থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সমালোচনা করেন নেতানিয়াহুকে।
তিনি বলেন, মিত্র দেশের উপর হামলা চালানো বেপরোয়া পদক্ষেপ, এটা আমেরিকার জন্য বিব্রতকর। কাতারের মিত্র দেশ তুরস্ক, ইরান ও কুয়েতও হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। আল জাজিরা লিখেছে, তুরস্ক বলেছে কাতারের নিরাপত্তা মানে গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা। অন্যদিকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। এভাবে একের পর এক বিবৃতি স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েল ভেবেছিল হামলার মাধ্যমে ভয় দেখাতে পারবে, সেই হামলাই এখন তাদের বিরুদ্ধে তৈরি করছে আন্তর্জাতিক ঐক্য। বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, কাতারের মাটিতে এমন হামলার পর ইসরায়েলকে কি ধরনের শাস্তি বা বিচ্ছিন্নতার মুখে পড়তে হতে পারে? প্রথমেই আসি আন্তর্জাতিক আইনের প্রসঙ্গে। রয়টার্স বিশ্লেষণে লিখেছে, একটি সার্বভৌম রাষ্ট্রে অনুমতি ছাড়া সামরিক হামলা চালানো জাতিসংঘ সনদের 2-4 ধারার সরাসরি লঙ্ঘন। এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে চিহ্নিত করা যায়, যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে কেস তোলা সম্ভব। আল জাজিরা জানিয়েছে, কাতার ইতিমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। সেখানে কাতার বলছে, এই হামলা শুধু তাদের নিরাপত্তা নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এখন প্রশ্ন হলো, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধারী যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে? ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ট্রাম্পের সমালোচনায় স্পষ্ট করে দিচ্ছে আমেরিকার ভেতরেও এই হামলা নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে নতুন কূটনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে। বিশেষ করে অস্ত্র কেনাবেচা ও প্রযুক্তি বিনিয়োগ সীমিত করার দাবি উঠেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে ব্রাসেলসে আলোচনায় এই বিষয়টি সামনে এসেছে 10 সেপ্টেম্বরের বৈঠকে। অন্যদিকে আরব দেশগুলো অনেক বেশি একতাবদ্ধ হয়ে উঠছে। আল আরাবিয়া জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর সবাই কাতারের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন আগ্রাসন সহ্য করা হবে না। বিশেষ করে দুবাই এয়ার শো থেকে ইসরায়েলকে বাদ দেওয়া এক প্রকার প্রতীকী শাস্তি হয়ে উঠেছে, যেটা শুধু প্রতিরক্ষা নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম যেমন বলেছিলেন, এই হামলা হলো এক ধরনের সতর্কবার্তা, তেলের রাজ্যগুলোকেও টার্গেট করা হতে পারে। ফলে উপসাগরীয় দেশগুলো এখন আরো সতর্ক, আর তারা চায় ইসরায়েলকে চাপে ফেলতে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সামনে 3টি সম্ভাব্য শাস্তির পথ তৈরি হচ্ছে। 1. কূটনৈতিক বিচ্ছিন্নতা, বড় বড় ফোরাম ও প্রদর্শনী থেকে বাদ দেওয়া। 2. অর্থনৈতিক চাপ, অস্ত্র আমদানি রপ্তানিতে সীমাবদ্ধতা এবং বিনিয়োগ বন্ধ। 3. আইনি পদক্ষেপ, আইসিসি ও আন্তর্জাতিক আদালতে মামলা। অর্থাৎ যেটা হয়তো ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে জেতা সম্ভব হবে ভেবেছিল, সেটাই এখন কূটনীতির টেবিলে ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাদের জন্য সবচাইতে বড় অপমানকর বিষয় হচ্ছে, দুবাই এয়ার শো 2025 থেকে ইসরায়েলকে সম্পূর্ণরূপে বহিষ্কার করা হয়েছে। বন্ধুগণ, এবার আসি ইসরায়েলের দিকে। প্রশ্ন হলো, ইসরায়েল কেন এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিল? রয়টার্স বিশ্লেষণে বলছে, গত কয়েক মাস ধরে ইসরায়েলের ভেতরে রাজনৈতিক সংকট বাড়ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ আর আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের তদন্তের মুখোমুখি। এমতাবস্থায় তিনি আঞ্চলিক শক্তি প্রদর্শন করে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন। আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর কৌশল খুব পরিষ্কার। তিনি দেখাতে চাইছেন, ইসরায়েল শুধু গাজা বা লেবাননে সীমাবদ্ধ নয়, চাইলে যে কোনো দেশকেই টার্গেট করতে পারে। কিন্তু এই ভয় দেখানো কৌশলই এখন উল্টো তাদের বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও চাপ বাড়ছে। হার্টস পত্রিকা লিখেছে, দেশের অর্থনীতি যুদ্ধ ও কূটনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটন খাত ধসে পড়েছে, বিদেশি বিনিয়োগ কমছে, আর প্রতিরক্ষা খাতে নতুন স্যাংশনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ হয়তো সাময়িকভাবে শক্তির প্রদর্শনী, কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতি ভয়াবহ হতে পারে। কারণ একদিকে তারা আরব দুনিয়ার ঐক্যকে আরো মজবুত করছে, অন্যদিকে ইউরোপ ও পশ্চিমা দেশগুলোকে কূটনৈতিকভাবে অস্বস্তিতে ফেলছে। সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের ভেতরেও নেতানিয়াহুর নীতি নিয়ে দ্বিমত বাড়ছে। এএফপি জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর কড়া বার্তা ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে, ইসরায়েলকে আর অব্যাহত ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আল আরাবিয়া বলছে, উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য নতুন আঞ্চলিক জোটের পথে হাঁটছে। এতে ইসরায়েল এক প্রকার কোণঠাসা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইসরায়েলকে এখন 3 দিক থেকে চেপে ধরা হয়েছে। 1. অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, 2. আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং 3. আরব দুনিয়ার ঐক্যবদ্ধ প্রতিরোধ। বন্ধুগণ, ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়,
অন্যায় যত শক্তিশালী হোক একসময় তার সীমা ফুরিয়ে যায়। ইসরায়েল যদি এই পথে এগোয় তাহলে হয়তো সামরিকভাবে তারা কিছু জয় পাবে, কিন্তু কূটনৈতিক ময়দানে হেরে যাবে অনেক কিছুই। বন্ধুগণ, আজ আমরা দেখলাম কাতারে হামলার মধ্য দিয়ে ইসরায়েল শুধু এক দেশের সার্বভৌমত্বে আঘাত করেনি, বরং গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আরব দুনিয়া, ইউরোপ, এমনকি যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও এখন সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন হলো, ইসরায়েল কি এই চাপ সামলাতে পারবে, নাকি অন্যায়ের পথ বেছে নিয়ে ধীরে ধীরে নিজেকেই বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে? ইতিহাস বলছে ন্যায় সবসময় জয়লাভ করে, আর অন্যায় যতই শক্তিশালী হোক সবশেষে ভেঙে পড়ে। আজকের এই ঘটনার ভেতর দিয়েই হয়তো শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ছোট দেশ কাতার দাঁড়িয়ে গেছে দানব ইসরায়েলের সামনে, আর তার পাশে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। আপনারা কি মনে করেন, ইসরায়েল কি আন্তর্জাতিক বিচ্ছিন্নতার শিকার হবে, নাকি আবারও কূটনীতির খেলায় সব সামলে নেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ সামনে আরো বড় বিশ্লেষণ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।